আমি গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করছি ভার্ব নিয়ে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অ্যাকশন ভার্ব, স্টেটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। মোটামুটি এই 6টা বা 7টা ভার্ব নিয়ে কথা বলছি। আমার বিশ্বাস যে 6টা বা 7টা ভার্ব নিয়ে আমি কথা বলছি গত দিনে, এই ভার্ব কটা সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে। আমি আলোচনা করছিলাম গত দিনে ফাইনাইট, নন ফাইনাইট, প্রিন্সিপাল, অ্যাকশন ভার্ব, ডাইনামিক ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিলাম। তাহলে গতদিনে আলোচনা করছি আমি 1 2 3 4 5 6 7 এই 7টা ভার্ব নিয়ে একটু কথা বলছি। আজকে আমি চেষ্টা করব যে দেখা যাক যে বাকি কতগুলো ভার্ব আলোচনা করা যায়। আচ্ছা, এই ভার্বগুলো আসলে একটা ভার্ব পূর্ণাঙ্গ বোঝার ক্ষেত্রেও কিন্তু এখানে একটা বিষয় হলো যে অন্য একটা ভার্বের প্রয়োজন হয়। একটা ভার্ব এককভাবে বোঝাটাও একটু মুশকিল। তো সেদিক থেকে এই ভার্বের পূর্ণাঙ্গ কনসেপ্টটা আমাদের ভার্বগুলো শেষ হলে হয়তো আরও ভালো হবে। তো আমি যেটা বলতেছি আপনাদের, সেটা হলো এই 7টার আইডিয়া তো আপনাদের আছে। এরপরে আমরা যেটা নতুন করে শুরু করব, খুব দ্রুত আমি 3-4 মিনিটের মধ্যে একটা ভার্ব সম্পর্কে আগে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দেই। যে সব ভার্বগুলো তো বের হয়েছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব থেকে। ফাইনাইট ভার্বের একটা ক্লিয়ার কনসেপ্ট আমরা পাইছি। নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমি গতদিনে বলছিলাম যে খুব দ্রুত যে নন ফাইনাইট ভার্ব 3টে স্ট্রাকচারে হয় বা 3 গঠনের ভার্ব। একটা আমরা বলছিলাম ইনফিনিটিভ, আর একটা বলছি জেরান্ড, আর একটা বলছি পার্টিসিপল। আচ্ছা, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। এখানে ইনফিনিটিভের এখানে 2 প্লাস ভার্ব। আচ্ছা, 2 প্লাস ভার্বের বেস ফর্ম। এখন এই 2 প্লাস ভার্বের বেস ফর্ম এখানে বলছিলাম যে এই গঠনের 4টে ভার্ব আছে। 2 প্লাস ভার্ব ডাইরেক্ট হয়, একটাতে 2 উজ্জ থাকে, একটাতে 2 প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি হয়, আর একটাতে 2 প্লাস অ্যাডভার্ব প্লাস তারপরে ভার্ব হয়। যাই হোক, যে 4টা ভাগ এখানে আছে 4টেতেই কিন্তু পূর্বে কি থাকবে? 2 থাকবে, এটা কনফার্ম। একটাতে 2 গোপন থাকবে আর 3টাতে 2 প্রকাশ্যে থাকবে, কিন্তু 2 থাকবে। এটা হলো ইনফিনিটিভ। এরপরে জেরান্ডের একটা গঠন, আমরা জেরান্ডের একটাই গঠন, সেটা হলো ভার্ব প্লাস আইএনজি। এটা হলো জেরান্ডের গঠন। পার্টিসিপলের গঠন হলো 3টা গঠনের মধ্যে একটা গঠন হলো ভার্ব প্লাস আইএনজি, আর একটা গঠন হলো ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমরা ব্র্যাকেটে লিখব ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, মূল যেটা বিষয় ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল। আরেকটা হলো হ্যাভিং প্লাস ভিপিপি। প্রত্যেকটা টপিকের কিন্তু একটা জেনারেল রুল থাকে, এক্সেপশনাল থাকে। জেনারেল হলো 90% বা 80% বা 95%, 5% বা 2% বা 3% কিন্তু এক্সেপশনাল থাকে। আপনারা এখানে দেখে থাকবেন যে তাহলে এখানে খুব ভালো করে খেয়াল করেন, এই ভার্বটার উপর ডিপেন্ড করতেছে কিন্তু আমাদের পরের ভার্বগুলো বুঝা। এই জন্য এই ভার্বটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখেন, তাহলে আমরা কিন্তু এখানে ভার্বের গঠনগত দিক থেকে কিন্তু ভার্ব পাচ্ছি। এখানে একটা হলো ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব, আর একটা হলো ভার্বের আইএনজি। এটা দুইটা মিলে একটা হলো, সেটা জেরান্ড হোক অথবা পার্টিসিপল হোক। সেটা জেরান্ড পার্টিসিপলের আইডেন্টিফিকেশনের ক্লাস কিন্তু আমরা পরে আলাদা করে নিব। আপাতত আপনারা ভার্বের স্ট্রাকচারটা স্মরণ রাখেন যে ভার্বের আইএনজি সেটা আইদার জেরান্ড অর পার্টিসিপল, জেরান্ড হোক বা পার্টিসিপল হোক, এইটা বিষয় না। বিষয় হলো ভার্ব প্লাস আইএনজি। তাহলে 2 প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অনলি ভার্বের পিপি। আর একটা হলো হ্যাভিং প্লাস ভিপিপি। তাহলে মনে রাখবেন, আমরা কিন্তু এখানে গঠন পাইলাম 4টা। 2 প্লাস ভার্ব, ভার্বের আইএনজি, ভিপিপি, হ্যাভিং প্লাস ভিপিপি। আবার বলতেছি, নন ফাইনাইট ভার্ব 4 গঠনের,
এর বাইরে নন ফাইনাইট নাই। টু প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি, শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা, আর একটা হলো হ্যাভিং প্লাস ভিপিপি। কয়টা? 4টা। স্মরণ রাখবেন এই 4টাই শুধু নন ফাইনাইট ইংরেজিতে, আর কিন্তু নন ফাইনাইট নাই। আমরা এক্সাম্পল দিয়ে এখানে বুঝাবো। আচ্ছা, আমি যদি এখানে বলি যে লিনা ওয়ান্টস টু মেক ব্রেড। আচ্ছা, লিনা ওয়ান্টস টু মেক ব্রেড, লিনা ব্রেড তৈরি করতে চায়, তাহলে এখানে ওয়ান্টস একটা ভার্ব, টু মেক একটা ভার্ব, তাহলে টু মেকটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, তাহলে আমরা এটা বুঝলাম যে এটা হলো কি নন ফাইনিট। এটা আমরা গতদিনও পড়ছি যে এটা কি ভার্ব নন ফিনিট। আবার দেখেন, যদি আমরা বলি যে আমি খুব বেসিক আলোচনাটা আগে করে একটু খালি আপনাদেরকে স্মরণ করায় তারপর অন্যান্য ভার্বগুলোতে আসতেছি, এই আইডিয়াটা দিয়ে যেহেতু পরের ভার্বগুলো আমরা পড়ব। রিডিং ইজ আ গুড হ্যাবিট যদি আমি বলি, আচ্ছা রিডিং ইজ এ গুড হ্যাবিট, এখানে ভার্বের আইএনজি আছে। আমরা গতদিনে পড়ছি যে নন ফাইনাইট হওয়ার শর্ত হলো সাবজেক্ট থাকবে না বা ওটা কোনো টেন্সে পড়বে না, তাহলে রিডিংটা এখানে জেরান পার্টিসিপল সেটার হিসেব পড়ে ভার্ব প্লাস আইএনজি। আমরা কিন্তু দ্রুত আনসার বের করার ক্ষেত্রে ওগুলো খুঁজবো না, শুধু স্ট্রাকচার খুঁজবো। আবার মনে করতেছি স্ট্রাকচার 4টা, টু প্লাস ভার্ব, শুধু ভার্বের আইএনজি, শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 4টে হলে সেটা নন ফাইনাইট। তাহলে শুধু ভার্বের আইএনজি আছে এখানে, আইদার জেরানোর পার্টিসিপল সেই হিসেবটা আমাদের পরে, কিন্তু এটা ভার্ব নন ফাইনাইট, এটা কনফার্ম ভার্ব নন ফাইনাইট। আবার দেখেন, আমি যদি বলি যে মাই রিটেন এক্সাম ইজ ভেরি নিয়ার। আচ্ছা, মাই রিটেন এক্সাম ইজ ভেরি নিয়ার, তাহলে এখানে রিটেন শব্দটা, এখানে দেখেন আমি বলছি শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে ভালো। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে রিটেন। আপনারা এখানে একটা বিষয় চিন্তা করেন, আমি কিন্তু বলতে পারবো আই রাইট, আমি কিন্তু বলতে পারবো আই রোট, আমি কিন্তু বলতে পারবো না আই রিটেন। আচ্ছা, তাহলে আই রাইট বলতে পারবো, আই রোট বলতে পারবো, আই রিটেন কিন্তু বলতে পারবো না। তার কারণটা হলো অনলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কখনো বাক্যের প্রিন্সিপাল ভার্ব হতে পারবে না। তা প্রিন্সিপাল ভার্ব হতে পারবে না, শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা প্রিন্সিপাল ভার্ব হতে পারবে না, এটা নন ফাইনাইট ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব হতে পারবে না, নন ফাইনাইট প্রিন্সিপাল হতে পারবে কখন সেটা আমি বলতেছি। তাহলে এই রিটেনের এখানে আই রিটেন হবে না, এখানে রিটেনের সামনে সাবজেক্ট নাই, মাই তো সাবজেক্ট হতে পারে না, এটা কি পজেসিভ ফর্ম, সাবজেক্ট হতে পারে না। আরেক দিক থেকে শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা 12টা টেন্সের কোনো টেন্সের অন্তর্ভুক্ত না, এই কারণে কিন্তু এটা ফাইনাইট না, এটাও কি ভার্ব নন ফাইনাইট। তাহলে এখন আমরা যদি এখানে বলি যে হ্যাভিং, পরীক্ষায় প্রশ্ন আসছে ফরগটেন হার আই ওয়েন্ট অ্যাওয়ে। আচ্ছা, হ্যাভিং ফরগটেন হার আই, প্লিজ জয়েন দ্য গ্রুপ স্টাডি অ্যান্ড এক্সাম। এখানে কি কি লিখছেন? মনি আপু ওয়াসিং, থ্যাংক ইউ মনি আপু। ক্যামেরা ক্লিয়ার না, আচ্ছা ক্যামেরা আমি আপনারও ক্যামেরা ক্লিয়ার না বলতে ক্লিয়ার আছে ক্যামেরা আপু, এটা নেটওয়ার্কের কারণে কোথাও আসলে ক্যামেরার সমস্যা হতে পারে। আপনারা প্লিজ, অনলাইন ক্লাসে তো একটু কষ্ট হবেই। আচ্ছা, হাউএভার আমি বলছিলাম, তাহলে এখানে দেখেন হ্যাভিং ফরগটেন, যে কোনো অবস্থায় হ্যাভিং এর পরে যদি ভিপিপি থাকে তাহলে সেটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে হ্যাভিং ফরগটেনটা ভার্ব নন ফাইনাইট। তাহলে আমি আবার রিপিট করে বলতেছি আপনাদের, নন ফাইনাইট ভার্বের স্ট্রাকচার মূলত 4টা, শুধু ভার্বের আইএনজি, টু প্লাস ভার্ব, শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং প্লাস ভিপিপি। এইটা আপনারা
ক্লিয়ার থাকেন। আমি কিন্তু এক্সাম্পলও বললাম আপনাদের একটা বা দুইটা করে। এখন আপনাকে আপনি জেরান পার্টিসিপলের ক্লাস আমরা আলাদা করে নিব। আপনি আপনি এমনিতে বাক্য পাইলেন, ইয়েস ইট ইজ আ কমপ্লিটেড ফাইল। আচ্ছা, ইট ইজ আ কমপ্লিটেড ফাইল, আপনাকে বললো কমপ্লিটেড। তো কমপ্লিটেডটা কোন ভার্ব বা কমপ্লিটেডটা কি? আপনি দেখতেছেন কমপ্লিটেড অনলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার এইটার কিন্তু সাবজেক্টও নাই, ইজের না হয় সাবজেক্ট আছে কে? ইট। কমপ্লিটেড। এখন কমপ্লিটেড আপনি ইট ইজ আ ইটেন ম্যাঙ্গো। ইট ইজ আ ইটেন, এটা একটা খাওয়া আম, মানে একজনে খাইছে অর্ধেক, তারপর ইটেন ম্যাঙ্গো খাওয়া আম বা খেয়ে ফেলছে, বা বার্ড ইটেন ম্যাঙ্গো পাখি খাওয়া আম। ইটেন আপনি পাইলেন শুধু। যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শুধু পাবেন, সামনে হ্যাভ হ্যাজ হ্যাড নাই, তাহলে মনে করবেন যে আবার এটা তো সাবজেক্টও নাই, তাহলে এই ভার্বগুলো কিন্তু হলো কি? নন ফাইনাইট। তাহলে নন ফাইনাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু নন ফাইনাইট। তাহলে এটা ভার্ব নন ফাইনাইট, এটাও কিন্তু হলো কি? ভার্ব নন ফাইনাইট। আপনি এমনিতে আই স আ ফ্লাইং প্লেন। আচ্ছা, আমি একটা উড়ন্ত প্লেন দেখলাম, ফ্লাইং প্লেন। এখানে দেখেন, যখন ফ্লাইং আন্ডারলাইন করে আপনাকে প্রশ্ন করলো, আপনি দেখলেন ভার্বের আইএনজি, শুধু ভার্বের আইএনজি, বি ভার্ব ছাড়া যদি শুধু ভার্বের আইএনজি থাকে, তা আমরা তো জানি 4টে স্ট্রাকচারের মধ্যে একটা স্ট্রাকচার হলো ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বের আইএনজি দেখার সাথে সাথে কিন্তু আপনাকে বলতে হবে এটা কোন ভার্ব। তা ভার্ব প্লাস আইএনজি দেখার সাথে সাথে আপনি বলবেন যে এটা কি? ভার্ব নন ফাইনাইট। আমার খুব বিশ্বাস ফাইনাইট নন ফাইনাইট কিন্তু আপনারা খুব ইজিলি চিনতে পারার কথা, বা চিনতে পারবেন, যেহেতু আমি ফিক্সড করে বলছি। প্রিন্সিপাল ভার্বের আলাদা বৈশিষ্ট্য বলছি, ফাইনাইট ভার্বের আলাদা বৈশিষ্ট্য বলছি, ট্রানজিটিভ ভার্বের আলাদা বৈশিষ্ট্য বলছি, ইনট্রানজিটিভ ভার্বের আলাদা বৈশিষ্ট্য বলছি, অ্যাকশন ভার্বের আলাদা বৈশিষ্ট্য বলছি, স্টেটিভ ভার্বের আলাদা বৈশিষ্ট্য বলছি। আজকে কিন্তু নন ফিনিট ভার্বের আমি আলাদা বৈশিষ্ট্য বললাম। আমার মনে হয় এই বেসিক বৈশিষ্ট্যগুলো জানা থাকলে আপনাদের কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না। তবে আনসার করার ক্ষেত্রে কিন্তু এগুলো তো হলো থিওরি, আপনি কিন্তু প্র্যাকটিসে গিয়ে হয়তো বা আপনার একটু সমস্যা হতে পারে। তা প্র্যাকটিসে গিয়ে কি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন আমি একটু টেস্ট করব আপনাদের। আমি এখন বাক্য লিখবো 1-2টা, আপনারা একটু ফাইন্ড আউট করবেন। আমি যদি এখানে বাক্য লিখি, হয়তো বা এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন কিনা। উই আর লার্নিং ইংলিশ। আচ্ছা, উই আর লার্নিং ইংলিশ, আপনাকে প্রশ্ন করা হলো আর কোন ভার্ব, অথবা প্রশ্ন করা হলো লার্নিং কোন ভার্ব, আলাদা করে আর কোন ভার্ব, লার্নিং কোন ভার্ব। আপনি কিন্তু এটা আইডেন্টিফাই করবেন, ফাইনাইট অর নন ফাইনাইট কি সেটা আপনি বের করবেন, কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, অথবা এই দুইটাকে কি বলবে। তাহলে আমার প্রথম কোশ্চিন হলো, ভালো করে বুঝেন, উই আর লার্নিং ইংলিশ। আপনারা মনে করতেছেন দুইটা আন্ডারলাইন করে প্রশ্ন করবে, মনে করেন দুইটাই আন্ডারলাইন করে প্রশ্ন করে নাই। আপনার প্রশ্ন করছে শুধু আর আন্ডারলাইন করে প্রশ্ন করছে যে আরটা ফাইনাইট না নন ফাইনাইট, অথবা আপনাকে শুধু লার্নিং আন্ডারলাইন করে প্রশ্ন করছে যে লার্নিংটা ফাইনাইট নাকি নন ফাইনাইট, তখন আপনি কি আনসার করবেন। অথবা যদি আপনি প্রশ্ন পান যে উই হ্যাভ অলরেডি written, we have already written the answer। আচ্ছা, we have already written the answer, আমরা আনসারটা লিখে ফেলছি। এখানেও কিন্তু আপনি বের করবেন, আমার প্রশ্নটা হলো এখানেও আপনি বের করবেন, আপনার প্রশ্ন করা আছে হ্যাভটা কোন ভার্ব, আপনার প্রশ্ন করা আছে রিটেনটা কোন ভার্ব। এখানেও কিন্তু আপনি ফাইনাইট বের করবেন আর নন ফাইনাইট বের করবেন। তাহলে এটা নাম্বার 1, এটা নাম্বার 2। আরেকটা লাস্ট প্রশ্ন আমি বলবো। আচ্ছা, আপনারা এই দুটো আগে বের করেন তো, ফাইনাইট নন ফাইনাইট, দ্রুত বের করবেন, 1 মিনিটের মধ্যেই, টাইম কিল করবেন না, ভার্ব পড়বো কিন্তু আমরা, কারণ শুধু পড়াই আপনারা বুঝেন কিনা এটা আমার জাজ না করলে তো মুশকিল। আপনার যদি
এক তো কমন আইকিউ থাকার কথা। আপনার যদি লার্নিং আন্ডারলাইন করে পরীক্ষায় প্রশ্ন আসছে, অপশন 2টা মনে করেন ফাইনাইট নন ফাইনাইট, আপনি কিন্তু স্পষ্ট জানলেন, আমি বলছি শুধু ভার্বের আইএনজি কি নন ফাইনাইট, শুধু ভার্বের আইএনজি নন ফাইনাইট, তাহলে তো ভার্বের আইএনজি, তা আমার আন্ডারলাইন আছে শুধু ভার্বের আইএনজি, শুধু ভার্বের আইএনজি নন ফাইনাইট। আর এখানে আরটা ফাইনাইট কেন জানেন? এখানে যদি উই না থেকে হি থাকতো তাহলে হি ইজ লার্নিং হতো, তাহলে এই হি সাবজেক্টের প্রভাবটা কার উপর পড়তো? ইজের উপর। লার্নিং এর কিন্তু কোনো পরিবর্তন হতো না। তার মানে এখানে আপনি সাবজেক্ট বা পার্সন যেটাই আনেন, লার্নিং কিন্তু লার্নিং এ থাকবে। তাহলে তো আপনি পড়ে আসছেন আগে থেকেই, সাবজেক্টের প্রভাব যার উপর পড়ে সেইটা ফাইনাইট, যেটার উপর পড়ে না সেটা কিন্তু কি নন ফাইনাইট। এইটাকেই আমরা বিভিন্ন টেকনিকে ইজিলি পারার জন্য আনসার করি। তাহলে কিন্তু আপনাদের এইটা হলো আর যেহেতু পরিবর্তনশীল, তাহলে এইটা হলো ফাইনাইট, আর হলো কি ভার্ব ফাইনাইট, আর লার্নিং হলো কি ভার্ব নন ফাইনাইট যদি আলাদা করে আসে। আর আমি জেরান পার্টিসিপলের ক্লাস আমার যারা করছেন তারা এমনিতেও বলছেন, আমি কিন্তু এমনিতে এগুলো রুল বলছিলাম আপনাদের, যে 5টা আইএনজি সবসময় পার্টিসিপল, তার মধ্যে একটা আইএনজির কথা বলছিলাম যে কন্টিনিউয়াস টেন্সের ভার্বের আইএনজি গুলো সবসময় পার্টিসিপল। তা পার্টিসিপল হলেই তো সেটা কি নন ফাইনাইট। তার মানে এটা হলো যে এটা, আর যদি দুইটাই আন্ডারলাইন করে প্রশ্ন করে, তাহলে দুইটাই আন্ডারলাইন করে প্রশ্ন করলে তখন এটা ভার্ব ফাইনাইট ভার্ব ফ্রেজ হয়। তখন আবার বলতেছি, দুইটাই যদি আন্ডারলাইন করে প্রশ্ন করে তখন দুইটা মিলে হয় ভার্ব ফাইনাইট ফ্রেজ বা ফাইনাইট ফ্রেজ ভার্ব ফ্রেজ। ফাইনাইট অর্থাৎ ফাইনাইট ফ্রেজ, তখন ফাইনাইট ভার্বের ফ্রেজ হয়, তখন ফাইনাইট ভার্বের ফ্রেজ হয়। আর তখন আপনাকে কিন্তু একদম কেউ প্রশ্ন করতে পারে, তাহলে কি নন ফাইনাইট ভার্ব প্রিন্সিপাল হয়? এটা অক্সিলারি, এটা যদি আমরা প্রিন্সিপাল মনে করি, তো আমার ইংলিশ সস বইয়ে কিন্তু আমি লিখছি যে নন ফাইনাইট ভার্ব প্রিন্সিপাল হয় না। আসলে নন ফাইনাইট ভার্ব কখনো প্রিন্সিপাল হয় না যদি একাই থাকে। কথাটা আসলে সব ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানো একটু টাফ। তো এখানে নন ফাইনাইট ভার্ব প্রিন্সিপাল হয় না এই কথাটা ভুল না। নন ফাইনাইট ভার্ব একা এসে কখনো প্রিন্সিপাল হতে পারবে না। নন ফাইনাইট ভার্ব যদি প্রিন্সিপাল হতে চায় তাহলে সাথে ফাইনাইট লাগবে, তাহলে প্রিন্সিপাল হবে, না হলে কিন্তু এটা প্রিন্সিপাল হতে পারবে না। আপনি এমনিতে লার্নিং আনিয়ে প্রিন্সিপাল বানাতে পারবেন না। ভালো করে বুঝেন, নন ফাইনাইট ভার্ব প্রিন্সিপাল কখনো হতে পারবে না একাই, কিন্তু নন ফাইনাইট ভার্ব প্রিন্সিপাল হতে পারবে যদি ফাইনাইটকে সাথে নিয়ে সেটাকে, অর্থাৎ অক্সিলারি বলেন বা ফাইনাইটে বলেন, সেটাকে সাথে নেয় যদি, তাহলে প্রিন্সিপাল হতে পারবে, একাই কিন্তু প্রিন্সিপাল হতে পারবে না। এই জন্য যদি কেউ বলে যে নন ফাইনাইট ভার্ব প্রিন্সিপাল হতে পারে না, এই কথাটা কিন্তু আসলে ভুল না। এই কথাটা ঠিক, আসলে কথার এক্সপ্লানেশনের তো মানে শেষ নাই, এক একজন এক একভাবে এক্সপ্লানেশন করে। তো আমি আশা করতেছি যে বুঝতে পারতেছি। তাহলে যদি এইভাবে আসে, আবার দেখেন এখানেও একই অবস্থা, উই হ্যাভ অলরেডি রিটেন দ্য আনসার। তাহলে এখানে দেখেন উইনার হয়ে যদি এখানে হি হতো তাহলে হি হ্যাজ হতো, তাহলে হি হ্যাজ হতো। আবার রিটেন কিন্তু পরিবর্তন হতো না, রিটেনেই থাকতো। তাহলে রিটেন যেহেতু রিটেনেই থাকতো, তার মানে সাবজেক্ট বা টেন্সের এই প্রভাবটা কিন্তু রিটেনের উপর পড়তেছে না, প্রভাবটা কিন্তু পড়তেছে কার উপর? হ্যাভ বা হ্যাজের উপর। তাহলে এই যেটার উপর প্রভাব পড়ে বা যেটা পরিবর্তনশীল, তাহলে এইটা হলো ভার্ব ফাইনাইট আর এইটা হলো ভার্ব নন ফাইনাইট। আপনি আর এক লজিকে আসেন যে ভাই আমরা রিটেনকে নন ফাইনাইট কেন বলবো, আর এক লজিকে কেন জানেন? এইটা মনে করেন যে আন্ডারলাইন করে নাই, যদি আপনাকে শুধু রিটেন আন্ডারলাইন করে প্রশ্ন করে, তাহলে আপনার তো ওই সূত্র আছে যে 4 গঠনের ভার্ব, শুধু 4 গঠনের ভার্ব সর্বদা নন ফাইনাইট। একটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অনলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সবসময় নন ফাইনাইট। তাহলে শুধু রিটেন আন্ডারলাইন করা মানে কি? অনলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অনলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে সেটা কি? নন ফাইনাইট। আচ্ছা, এখন বলতে পারবেন যে তাহলে এটাকে আমরা প্রিন্সিপাল বলতে পারবো কিনা? অবশ্যই প্রিন্সিপাল বলতে পারবেন। এই কারণে প্রিন্সিপাল বলবেন যেহেতু একটা ফাইনাইট বা অক্সিলারি আছে। কি বুঝতে পারছেন কিনা? ফাইনাইট বা অক্সিলারি আছে, ফাইনাইট বা অক্সিলারি থাকার কারণে এটা কিন্তু কি অবশ্যই নন ফাইনাইট, কিন্তু প্রিন্সিপাল। নন ফাইনাইট কিন্তু প্রিন্সিপাল, যেহেতু কি আছে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। তো আমার খুব বিশ্বাস যে ফাইনাইট নন ফাইনাইটের এই প্রবলেমটা বা আপনাদের ডাউটটা, এটা কিন্তু একবারে দূর হওয়ার কথা, বা সন্দেহটা কিন্তু আর থাকার কথা না যে আর কখনো কেউ কোনো দিনে কোনো কৌশলে প্রশ্ন করে ফাইনাইট নন ফাইনাইটটা কিন্তু আপনাদেরকে আটকাইতে পারবে না। যদি যারা আজকে ক্লাস করতেছেন কিন্তু গত ক্লাস করেন নাই, আমার এখানে সেভ করাই আছে এই লেকচারগুলো, ইংলিশ সস গ্রুপে হোক বা সস ইংলিশ পার্কে হোক বা আমার নিজের আইডিতে হোক, আপনারা প্লিজ ওই
লেকচারগুলো করে নেবেন, দেখে নেবেন। লেকচারগুলো যদি দেখে নেন তাহলে দেখা যাবে যে এত রিল্যাক্সের ক্লাস আপনারা পাচ্ছেন ঘরে বসে, তাহলে এই চান্স হারাবেন কেন? আমার মনে হয় যে এটা আপনাদের এইভাবে রিসিভ করার দরকার। প্রয়োজনে লেকচারগুলো যখন দেখবেন খাতা কলম সাথে নিয়ে বসবেন, খাতা কলম সাথে নিয়ে বসবেন, যে পয়েন্ট আপনার লেখার প্রয়োজন মনে হয় বা নোট করার প্রয়োজন মনে হয় সেটা নোট করবেন, তাহলে আরও বেশি বেনিফিটেড হবেন। হ্যাঁ, আচ্ছা, ফাইনাইট নন ফাইনাইটের এই জটিলতাটা এটা আমি একটু ক্লিয়ার করলাম। আরেকটা প্রশ্ন করে আমি শেষ করতেছি। আপনাদের আরেকটা কোশ্চিন, এই কনফিউশনটা আপনি দূর করবেন কিভাবে? একটা প্রশ্ন আসছে পরীক্ষায়, এটা অনেক চাকরি পরীক্ষায়ও আসছে। প্রশ্নটা আসছে, নাথিং লাস্টস ফর এভার। আচ্ছা, আপনি মনে করেন এই লাস্ট আন্ডারলাইন করে অপশন আপনারা জেনারেলি বইয়ে যেটা পড়ে আসছেন ওই অপশন দেয় নাই পরীক্ষায়। পরীক্ষায় নাম্বার 1 অপশন দিয়ে রাখছে মনে করেন ফাইনাইট। আচ্ছা, নাম্বার 2 অপশন দিয়ে রাখছে প্রিন্সিপাল। নাম্বার 3 অপশন দিয়ে রাখছে ট্রানজিটিভ। নাম্বার 4 অপশন দিয়ে রাখছে ইনট্রানজিটিভ। আচ্ছা, আপনারা এই আনসারটা করবেন। এই আনসারটা করার পর আমি পরের ভার্বটা, এই আনসারটা করবেন ভালো করে চিন্তা করে কিন্তু করবেন। লাস্ট আনসার করবেন এটা ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আপনাদের অনেকের আনসার কারেক্ট হয়েছে, অনেকের আনসার কারেক্ট হয় নাই। আমি এখানে আপনাদের একটু বলেন তো, পেন এটা না, বা ম্যান বা স্টুডেন্ট যেটাই হোক, তা পেন, ম্যান, স্টুডেন্ট অথবা ওয়াটার বা আয়রন, যে একটা নাউন বলেন, আপনার পরীক্ষায় আপনি একটা প্রশ্ন পাইলেন যে ভাই আপনি বলেন তো যে স্টুডেন্ট শব্দটা কোন নাউন। স্টুডেন্ট শব্দটা কোন নাউন আপনার পরীক্ষায় প্রশ্ন করলো, 1 নাম্বার প্রশ্ন 1 নাম্বার অপশনে বলছে যে কনক্রিট, 2 নাম্বার অপশনে বলছে প্রপার, 3 নাম্বার অপশনে বলছে কমন, 4 নাম্বার অপশনে বলছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, যখন এই প্রশ্ন করবে আপনাকে যে স্টুডেন্ট কোন নাউন, তখন এক স্টুডেন্ট আনসার করছে কনক্রিট, আর এক স্টুডেন্ট আনসার করছে কমন। একজন কনক্রিট একজন কমন, যে কনক্রিট আনসার করছে তার যুক্তিটা হলো যে ভাই যেই নাউনগুলোর অস্তিত্ব থাকে দেখা দেয় সেগুলোই কনক্রিট, এই সংজ্ঞা তো অস্বীকার করার কিছু নাই। তাহলে হ্যাঁ, স্টুডেন্ট কনক্রিট। কিন্তু আরেকজন আবার বলছে কমন, কেন? যে একটা নাম দ্বারা যদি ওই জাতীয় পৃথিবীর সবাইকে কমন করে তাহলে সেটা কমন নাউন, তাহলে সেদিক থেকে তো স্টুডেন্টটা কমন, তাহলে আনসার তো করতে হবে একটা। তো আপনি কনক্রিট দাগাবেন নাকি কমন দাগাবেন, এইরকম কিন্তু একটা বিষয়। অনেক সময় আমরা না বুঝার কারণে এই আনসারগুলো ভুল হয়। তো আপনি কনক্রিট দাগাবেন নাকি কমন দাগাবেন, এখানে একটা বিষয় দেখেন, আপনি যখন একটা পয়েন্ট যদি আপনি বুঝেন, এই ধরনের কনফিউশন কোশ্চেন যত আসবে সবগুলো কিন্তু আপনি ইজিলি আনসার করতে পারবেন ইনশাল্লাহ। এখানে দেখেন, যখন আপনি কনক্রিট ভাঙ্গান, এই কনক্রিট ভাঙালে কিন্তু আপনি 4টে নাউন পান, 4 প্রকারের কনক্রিট যখন আপনি ভাঙাবেন তখন 4টে নাউন আপনি পাবেন। এই বোর্ড কি দেখা যায় এদিকে? একটা হলো প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এটা তো সবাই জানেন। অনেক সময় জানা জিনিসের মধ্যেও কনফিউশন হয়, আপনার আনসারটা ভুল হতে পারে। এখানে দেখেন প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। তো আপনার অপশনে কিন্তু দেয়া আছে কনক্রিট, প্রপার, কমন, কালেকটিভ বা ম্যাটেরিয়াল নাই, তারপরে অ্যাবস্ট্রাক্ট আছে। অ্যাবস্ট্রাক্ট হবে না এটা আমরা কনফার্ম, প্রপারও হবে না এটা কনফার্ম। প্রপার তো নির্দিষ্ট নাম। আমার কনফিউশনটা হলো যে কনক্রিট হবে নাকি কমন হবে। আপনারা সবসময় মনে রাখবেন, যে কোনো প্রশ্নের যদি শাখা প্রশাখা অপশনে থাকে, প্রকারভেদ যদি অপশনে থাকে, তাহলে মেইনটা কিন্তু আনসার কখনো হয় না। বুঝতে পারছেন? যদি প্রকারভেদ অপশনে থাকে তাহলে মূলটা কিন্তু কখনো আনসার হয় না। কেন আনসার হয় না জানেন? আপনি যদি এখানে স্টুডেন্টকে যদি আপনি এখানে কনক্রিট নাউন বলেন,
তাহলে স্টুডেন্টকে কনক্রিট নাউন বললে তাহলে আপনি স্টুডেন্টকে প্রপার নাউনও বললেন, কমন নাউনও বললেন, কালেকটিভও বললেন, ম্যাটারিয়ালও বললেন, তার মানে স্টুডেন্ট তো 4টে নাউনেই না। তবে যদি এই অপশনগুলো না থাকে তখন কনক্রিট এটা ঠিক আছে যে কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত স্টুডেন্ট, কিন্তু যখন প্রকারভেদ অপশনে থাকবে যে কোনো ক্ষেত্রে কিন্তু সেটা আপনি মনে রাখবেন। আমি কিন্তু এগুলো ক্লাসে প্রায় এক্সাম্পল দেই যে যদি আপনাকে বলে বাংলাদেশের উত্তরের জায়গা কোনটা, তো বাংলাদেশের উত্তরের জায়গা কোনটা অপশনে দেওয়া আছে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর, তখন কিন্তু আপনি আনসার করবেন কি পঞ্চগড়। কিন্তু যদি আপনার মানে অপশনে দেয়া থাকে যে দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, বাংলাবান্ধা, তখন কিন্তু পঞ্চগড় থাকার পরও আপনাকে আনসার করা লাগতেছে কি বাংলাবান্ধা। কিন্তু যদি আবার আপনাকে অপশনে দেয় যে বলেন তো বাংলাদেশের উত্তরের জায়গা কোনটা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, নীলফামারী, তো রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, নীলফামারী, তখন কিন্তু আপনাকে আনসার করতে হবে কি ঠাকুরগাঁ। পঞ্চগড় বা বাংলাবান্ধা করার কিন্তু সুযোগ নাই। তার মানেটা কি, আনসারটা ডিপেন্ড করবে সবসময় অপশনের উপরে। এই অপশন কিন্তু খুব চিন্তা করবেন। আচ্ছা, তাহলে আমি আমার খুব বিশেষ আমি এটা বুঝাইতে পারছি। তাহলে এখানে কিন্তু আনসারটা আমাদের কনক্রিট হবে না, এখানে কিন্তু আনসারটা আমাকে করতে হবে কমন, যেহেতু কনক্রিট ভাঙালে আমি কমন পাই, আর যেটা ভাঙালে যে নাউনটা আসে অর্থাৎ শাখা প্রশাখা যখন কোনো কিছুর অপশনে থাকে তখন মূলটে আর আনসার হয় না। এই ধরনের কনফিউশন কোশ্চেন যখন আসবে তখন আপনারা একটু চিন্তা করে আনসার করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এখন বিষয় আসবে এইটা আনসার আমরা কি করব। এইটা আনসার খুব ভালো লাগলো আমাদের যে অনেক স্টুডেন্ট আনসার করছেন ইনট্রানজিটিভ। এই আনসারটা আমাকে অবশ্যই ইনট্রানজিটিভ করতে হবে। আচ্ছা, ইনট্রানজিটিভ কেন করতে হবে জানেন? ইনট্রানজিটিভ করতে হবে এই কারণে, এখন আপনারা যুক্তি দিবেন যে ভাই আপনি গত ক্লাসে পড়াইলেন এবং সব বইয়ে লেখা আছে যদি কোনো বাক্যে একটা মাত্র ভার্ব থাকে তাহলে সে ভার্বটা প্রিন্সিপাল, তাহলে এখানে তো একটা মাত্র ভার্ব আছে, তাহলে আপনি প্রিন্সিপাল আনসার দাগাবেন না কেন, বা এখানে প্রিন্সিপাল অপশনে থাকার পরেও প্রিন্সিপালটা আনসার হবে না কেন? আপনি দেখছেন অনেক বিষয় আছে আপনি কনফার্মভাবে জানার পরেও কিন্তু আপনি আনসার ভুল করতে পারেন। আচ্ছা, এই জন্য কিন্তু প্রশ্নের আনসার করার সময় আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। এবং আমি যে পয়েন্টটা বললাম যে কখনো শাখা প্রশাখা থাকলে মূলটে আনসার হয় না, এই কথাটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কেন? প্রিন্সিপাল ভার্ব যদি আপনি ভাঙান তাহলে প্রিন্সিপাল ভার্ব ভাঙালে কিন্তু আপনি ট্রানজিটিভ পাবেন, ইনট্রানজিটিভ পাবেন। তার মানে যখন আপনি কোনো ভার্বকে প্রিন্সিপাল বলবেন ওই ভার্বটাকে কিন্তু আপনি ট্রানজিটিভও বললেন, ইনট্রানজিটিভও বললেন, কারণ ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কার অন্তর্ভুক্ত। কিন্তু যখন কোনো আবার ট্রানজিটিভ ইনট্রানজিটিভেই যদি অপশনে থাকে তখন কিন্তু আমাকে আর মেজরটা আনসার বলার কোনো সুযোগ নাই, কারণ প্রিন্সিপাল ভাঙালে কিন্তু আমি ট্রানজিটিভ পাচ্ছি, ইনট্রানজিটিভ পাচ্ছি। প্রিন্সিপালের ব্রাঞ্চ যেহেতু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, আর ব্রাঞ্চ যখন কোনো অপশনে থাকে তাহলে তখন কিন্তু মূলটে আনসার হয় না। এই কারণে এখানে প্রিন্সিপাল থাকার পরেও আমরা কিন্তু এই আনসারটা করব কি ইনট্রানজিটিভ। আমার খুব বিশ্বাস ট্রানজিটিভ ইনট্রানজিটিভ নিয়ে আমি গতদিনে বলতে যে বাক্যে ব্যবহার না হয়েও যদি প্রশ্ন আসে কেমন করে আনসার করবেন, আবার বাক্যে ব্যবহার হওয়ার পরেও আপনাকে কিন্তু কনফিউজড করতে পারে। তা কনফিউজড করতে পারে, আপনি কিন্তু অপশন চিন্তা করবেন সব সময়, অপশন চিন্তা করে কিন্তু আনসার করবেন। বিসিএস এর সিলেবাসের খুব মেজর 4টা ভার্ব, এই 4টা ভার্বের কনফিউশন আর থাকার কথা না। এরপরেও যদি থাকে আপনারা মেসেঞ্জারে অনেক সময় প্রশ্ন করেন, আসলে খুব আমি দুঃখিত যে সবার প্রশ্নের আনসারগুলো দেওয়ার সুযোগ হয় না, এত বেশি প্রশ্ন আসে। তো এই প্রশ্নগুলো যদি তারপরেও যদি কোনো একবারে কনফিউজড হয়ে যান আপনি, তাহলে আপনি মেসেঞ্জারে প্রশ্ন করবেন, আমি আনসার করব ইনশাল্লাহ। হ্যাঁ, আর আপনাদের আরও একটা মেসেজ আমি বলতেছি যে যেহেতু এই পড়ানোর সুযোগটা এখন হচ্ছে, আমাদের মেসেজটা হলো এর আগে আসলে অনলাইনে আমার আসা বা অনলাইনে ক্লাস নেওয়া বা অনলাইনে একটু চর্চা করা, এটার বয়স কিন্তু আমার 15 থেকে 20 দিন। এই 15-20 দিন হলো, এর আগে কিন্তু আমি এই জগতে ছিলামও না, এই জগৎ সম্পর্কে আমি একবার আননোন, কিছু জানতামও না। তো হয়তো বা এটা করোনার সুবাদ বলবো বা করোনার ওসিলা বলবো, তার ওসিলায় আসলে এইটাতে আসা। তো একটু চাচ্ছি যে আপনাদের সাথে থাকা, বা যেহেতু আগে থেকে পড়াই, না পড়ালে খারাপও লাগে সেটা একটা, যেহেতু পড়াশোনা বা বইপাতি নিয়ে কাজ করি সব সময়, তো এই জন্য এটাতে আসা। তো এই কারণে আমার ইচ্ছা হলো যে লেকচার যতগুলো আছে সব লেকচারগুলো টপিক ওয়াইজ এই ক্রিটিক্যাল যে পয়েন্টগুলো এগুলো যেন আপনারা ইজিলি পান, এই জন্য আমি সস ইংলিশ পার্ক
এই নামে একটা চ্যানেল ওপেন করছি, এটা আমরা গ্রুপে দিছিলামও, আপনারা জানেন। সস ইংলিশ পার্ক নামে চ্যানেল আছে, এখানে আমার লেকচারগুলো আপলোড করতেছি। তো আমি তো এটা দাবি করতেই পারি আপনাদের কাছে, যেহেতু আমি খুব ফ্রি অনেক কষ্ট করে হলো আপনাদেরকে সার্ভিস দিচ্ছি এবং এটা কন্টিনিউ থাকবে। আপনারা প্লিজ এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে রাখবেন, তাহলে এই ক্রিটিক্যাল পয়েন্ট, যেমন আজকেও আমি 3-4টা লেকচারের পরে তৈরি করে তারপরে ঘুমাবো, তাহলে এই সস ইংলিশ পার্ক এইটা প্লিজ আপনারা একটু খোঁজ করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমাকে যে রেসপন্স করেন, এটা আমিও একটু উৎসাহিত হব যে না, আমার কষ্টটা মনে হয় ঠিক আছে, সার্থক আছে, বা আমি এটা করতে পারবো। তাহলে আপনারাও ইজিলি সব লেকচারগুলো পাচ্ছেন, সেদিক থেকে ভালো লাগতেছে। হাসেন আলী ভাই, ফোকাস কোচিংয়ে আপনাদের সস পড়িয়েছি, এখন সেই বই আছে আমার কাছে। হাসেন ভাই, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আচ্ছা, তাহলে এই এই ইউটিউব চ্যানেলটা আপনারা একটু প্লিজ স্মরণ রাখিয়েন, এটা একটু সাবস্ক্রাইব করলে তাহলে ওখানে আমাদের এক্সেপশনাল বিষয়গুলো পাবেন। আমি পরবর্তী ভার্বে আসতেছি। এখন আর দুইটা জায়গা আছে ভার্বের একটু ইম্পর্টেন্ট। একটা ভার্ব হলো ফ্যাক্টিটিভ, ফ্যাক্টিটিভ ভিএস লিঙ্কিং। আচ্ছা, এই ভার্ব দুইটা খুব দ্রুত আপনারা চিনবেন কিভাবে। আমরা ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ যেমন একবারে ডাউটলেসলি জানলাম অনেক ক্লিয়ার করে, আমার খুব বিশ্বাস এইটাও অনেক ক্লিয়ার করতে পারবো, ফ্যাক্টিটিভ এবং লিঙ্কিং। আচ্ছা, ফ্যাক্টিটিভ এবং লিঙ্কিং, ফ্যাক্টিটিভ এইটাকে খুব সংক্ষেপে বলি আমি, ফ্যাক্টিটিভ এটাকে বলা হয় প্রয়োজক ক্রিয়া। প্রয়োজক ক্রিয়া আপনারা কিন্তু এর আগের ক্লাসে করছেন কমপ্লিমেন্টের ক্লাস, সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। খুব ভালো করে এখানে মনোযোগ দিয়ে বুঝেন, এগুলো যেন জীবনে আর পড়তে না হয়। আপনি যখন she, আচ্ছা এখানে শাহিন ইজ এ ডক্টর। আচ্ছা, শাহিন ইজ আ ডক্টর। আর একটা আমি বললাম যে উই মেড শাহিন, উই মেড শাহিন ক্যাপ্টেন। কমন আনসার বাক্য আগে লিখি। আর একটা বাক্য আমি লিখবো এখানে, she gave me a flower। আচ্ছা, এখানে ভালো করে দেখেন, তিনটা বাক্য আছে, তিনটা বাক্যের মধ্যে তিনটা ভার্ব আছে, ইজ, মেড আর একটা গেভ। খুব ভালো করে বুঝেন, আমরা বলছি বাক্যের সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী নাউন যদি একই ব্যক্তি বা বস্তু হয় তখন এইটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা তো আগের লেকচার, এটা জানেন, এটা হলো কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা ভার্ব, ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের পরের নাউন বা অ্যাডজেক্টিভ যদি একই ব্যক্তি বস্তু হয় তখন সেই কমপ্লিমেন্টের নাম হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার দেখেন, এখানে মেইড আছে, শাহিন আছে, তো যিনি উই তিনি শাহিন না, তার মানে এটা কমপ্লিমেন্ট না, এটা অবজেক্ট, এটা হলো অবজেক্ট। আর এইটা ক্যাপ্টেন, যিনি শাহিন তিনি ক্যাপ্টেন, এই জন্য এটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। আবার পরের বাক্যে দেখেন, শি গেভ, এই আনসার বাক্যগুলো আমি আগে বুঝাইছি, এই জন্য এখন আপনাদের কাছে অনেক ইজি হওয়ার কথা। শি গেভ মি আ ফ্লাওয়ার, শি গেভ মি আ ফ্লাওয়ার, এখানে দেখেন শি গেভ সে দিল, কি দিল, আ ফ্লাওয়ার, তাহলে কি এর উত্তর ফ্লাওয়ার, তাহলে এটা একটা অবজেক্ট। আবার কাকে দিল, মি আমাকে, তাহলে এইটা একটা অবজেক্ট। তাহলে কয়টা অবজেক্ট হলো, দুইটা অবজেক্ট হলো। এই দুইটা অবজেক্ট
ভালো করে বুঝেন, যিনি মি তিনি কিন্তু ফ্লাওয়ার না, এই কারণে এটা কমপ্লিমেন্ট না। আবার বুঝেন, একটা ভার্বের পরে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট পাইলাম, আরেকটা ভার্বের পরে অবজেক্ট পাইলাম এবং অবজেক্ট কমপ্লিমেন্ট পাইলাম, আরেকটা ভার্বের পরে কিন্তু আমরা দুইটাই কি পাইলাম, অবজেক্ট পাইলাম। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আপনার মনে রাখবেন। এখন সংজ্ঞাটা শুনে রাখেন। সাবজেক্ট কমপ্লিমেন্টের বাক্যের সাবজেক্ট কমপ্লিমেন্টের ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব, অবজেক্ট কমপ্লিমেন্টের ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব, আর ডাবল অবজেক্ট বিশিষ্ট বাক্যের ভার্বকে বলা হয় ডাইট্রানজিটিভ ভার্ব। তিনটা ভার্ব, আর সমস্যা হওয়ার কথা না। আবার বলতেছি, আপনারা এই লেকচারগুলো এই জন্য শেয়ার করতে বলছি আমি, সাথে সাথে শেয়ার করবেন, পরে আবার রিপিট করে ঘরে বসে দেখতে পারবেন। আপনারা প্লিজ শেয়ার করে নেন, এমনিতে একটা শেয়ারে টিপ দেন, তাহলে শেয়ার করে নেন, তাহলে আমি আবার বলছি এক কথাই কোনোদিন ভুল হবে না আর। ভার্ব অফ সাবজেক্ট কমপ্লিমেন্ট ইজ লিঙ্কিং ভার্ব। তা ভার্ব অফ সাবজেক্ট কমপ্লিমেন্ট যেটা যে বাক্যে থাকবে সেই বাক্যের ভার্বটা কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। আমি কিন্তু এখন আবার আপনাদের টেস্ট নেব আর কি, পারেন কিনা। সাবজেক্ট আর এটার কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট কমপ্লিমেন্টের ভার্ব হলো লিঙ্কিং ভার্ব, অবজেক্ট থাকবে, অবজেক্টের পরে আর একটা কমপ্লিমেন্টের প্রয়োজন হবে, এই জন্য প্রয়োজক ক্রিয়া। ফ্যাক্টিটিভ হলো প্রয়োজক ক্রিয়া। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্টের ভার্ব হলো, এটা হলো লিঙ্কিং। সাবজেক্ট কমপ্লিমেন্টের ভার্ব হলো কি, লিঙ্কিং। সাবজেক্ট কমপ্লিমেন্টের ভার্ব হলো, ইজটা হলো কি, লিঙ্কিং ভার্ব। আর অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট যদি থাকে তখন এই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টিটিভ। এই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। আরেকটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট নাই, অবজেক্ট কমপ্লিমেন্ট নাই কিন্তু শুধু কি আছে, দুইটাই অবজেক্ট আছে। যদি দুইটাই অবজেক্ট থাকে তখন এই ভার্বটাকে বলা হয় ডাইট্রানজিটিভ ভার্ব। ডাইট্রানজিটিভ, ডাই মানে দুই, দুইটা অবজেক্ট আছে, এই কারণে এই ভার্বটাকে বলা হয় কি ভার্ব, ডাইট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ডাইট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে আবার বলতেছি আমি, লিঙ্কিং ভার্বের ভার্বকে বলা, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্টের ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব, অবজেক্ট কমপ্লিমেন্টের ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। যে ভার্বের পরে একটা অবজেক্ট থাকে, একটা কমপ্লিমেন্ট থাকে, ওই বাক্যের ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। আর যে ভার্বের পরে দুইটাই অবজেক্ট থাকে সেই ভার্বটাকে বলা হয় ডাইট্রানজিটিভ ভার্ব। এই তিনটে ভার্ব আর কোনোদিন সমস্যা হওয়ার কথা না। মাই মাদার নেমড মি আরশাদুল। তাহলে বলেন এখানে নেমড কোন ভার্ব? আবার যদি আমি এখানে বলি যে she seems tired, তাহলে এখানে সিমস বলবেন কোন ভার্ব? আবার যদি আমি বলি যে I have sent him a letter, তাহলে এখানে আমি বলবো যে I sent him a letter, তাহলে এই have sent কোন ভার্ব? আচ্ছা, এই প্রশ্ন যখন আপনার কাছে আসবে আপনি বের করবেন, তাহলে আপনি যে ভার্ব শিখবেন মানে চ্যালেঞ্জিং মাইন্ডেড হতে হবে, যে এই ভার্ব থেকে যে কোনো প্রশ্ন আসলে আমি কিন্তু এখন আনসার অবশ্যই করতে পারবো। আপনি দেখেন নেমড, আমরা আনসারগুলো দ্রুত করে দেই, যেহেতু আমি আসলে 1 ঘন্টার বেশি আপনাদেরকে ধরেও রাখতে চাই না কখনো। মাই মাদার সাবজেক্ট, মাই মাদার সাবজেক্ট, আমার মা। নেমড নাম রাখলো, কি নাম রাখলো? আরশাদুল। কাকে নাম রাখলো? আমাকে। তা আমার মা আমাকে নাম রাখলো আরশাদুল, কিন্তু এখানে কি এর উত্তর আসার পরও আমরা এটাকে ডাইরেক্ট অবজেক্ট বলতে পারতেছি না, এই কারণে যেহেতু মি হলো অবজেক্ট আর যিনি মি তিনি আরশাদুল, এই জন্য এইটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট, এই জন্য এটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট যে বাক্যে পাবো ওই বাক্যের ভার্বটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব। সোজা কথাই, অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট যদি পাই তাহলে সেটা ভার্বটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব, এই জন্য এইটা ভার্ব ফ্যাক্টিটিভ। আবার দেখেন
শি সিমস টায়ার্ড, যিনি তিনি টায়ার্ড। তো যিনি তিনি টায়ার্ড, তাহলে এখানে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো যেহেতু এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই কারণে কিন্তু এই ভার্বটাকে বলবো আমরা ভার্ব কি লিঙ্কিং, এটা হলো লিঙ্কিং ভার্ব, এটা হলো লিঙ্কিং ভার্ব। আরেকটা দেখেন এখানে আই হ্যাভ সেন্ট হিম আ লেটার, এখানে আই হ্যাভ সেন্ট আমি পাঠাইলাম, কি পাঠাইলাম, আ লেটার একটা চিঠি পাঠাইলাম, তাহলে এইটা একটা অবজেক্ট। আবার কাকে পাঠাইলাম, হিম তাকে পাঠাইলাম, এইটা একটা অবজেক্ট। এখানে কিন্তু আমি আবার আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি, যিনি হিম তিনি কিন্তু লেটার না। তাহলে যিনি হিম তিনি যেহেতু লেটার না, তাহলে কিন্তু এটা আমরা কনফার্ম যে যিনি হিম তিনি যেহেতু লেটার না, তাহলে কিন্তু এইটা অবজেক্ট কমপ্লিমেন্ট না, এটা একবারে পিওর অবজেক্ট। তাহলে পিওর অবজেক্টেই যদি দুইটা থাকে, তা দুইটা পিওর অবজেক্ট থাকলে তখন এই ভার্বটাকে আমরা বলবো ডাই ট্রানজিটিভ ভার্ব, ডাই ট্রানজিটিভ ভার্ব। আমার তো বিশ্বাস যে আপনাদের লিঙ্কিং ভার্ব নিয়ে আর কোনোদিন সমস্যা হওয়ার কথা না, ফ্যাক্টিটিভ ভার্ব নিয়েও কখনো সমস্যা হওয়ার কথা না, ডাই ট্রানজিটিভ ভার্ব নিয়েও কিন্তু কখনো আর সমস্যা হওয়ার কথা না। এরপরেও তো আপনারা প্র্যাকটিস করবেন এইটা, এই আপনারা প্র্যাকটিস, এই ভার্বগুলো যেহেতু দেয়া আছে সবগুলো ভার্বগুলো প্র্যাকটিস করতে গেলে কনফিউশনে পড়তে পারেন। তো কনফিউশনে পড়তে পারেন, কনফিউশন করলে আমাকে নক করবেন, অথবা যদি আপনারা এইটা বই পড়েন, যদি ইংলিশ সস পড়েন, তাহলে ইংলিশ সসের এখানে যে প্রশ্ন নাম্বার, পৃষ্ঠা নাম্বার প্রশ্ন নাম্বার পড়ে আমাকে যদি মেসেঞ্জারে দেন, যে আনসার নিয়ে যদি কনফিউশন হয়, আমি আনসারটা আপনাদেরকে ইয়া করব। আর আমি তো ঈদের পরে তো নিয়ত করছি যে বই ধরে একবারে টপিক ওয়াইজ আপনাদের শেষ করব, একবারে পুরা প্রাইভেট স্টাইলেই, তাহলে আরও বেনিফিটেড হবেন আমার মনে হয়। আর এই আমার এই টিচারি লাইফটা, এই টিচারের এই লাইফটা তো আমার অনেক দিনের, 11-12 বছর 13 বছর, এইটার প্রভাবে একটু বইটা লেখা বা বইটাতে কাজ করছি, এবং এখন আরও বেশি যত্ন করতে পারতেছি যেহেতু এখন একটু রিল্যাক্স। সেদিক থেকে আপনারা আমাকে একটু হেল্প করেন, উৎসাহ দেন, বা পরামর্শ দেন, কোনো পরামর্শ থাকলে পরামর্শ দেন, পরামর্শ তো অবশ্যই দরকার, এবং কনফিউশন থাকলে সেই বিষয়গুলো বলবেন, তাহলে আমি আমাকে রেকটিফাই করতে পারবো, এটা আমার জন্য একটু হেল্প হবে। তো আমি আপনাদের জন্য এত কিছু করতে পারলে আপনারা যদি আমাকে একটু রেসপন্স না করেন, হেল্প না করেন, তাহলে তো আমি নিরুৎসাহিত হব, তখন তো এই জগৎ থেকে আবার সরে যাব, তখন তো একটা ঝামেলা হয়ে যাবে। যেহেতু এই জগৎ ছাড়া থাকতে পাই না, এই জন্য আপনাদের হেল্পের কিন্তু খুব দরকার। আমি আর একটা ভার্ব আলোচনা করব, একটা ভার্ব আলোচনা করে মনি আপু লিখছেন এক্সপেরিয়েন্সড পারসন। এক্সপেরিয়েন্স না আপু, আসলে এক্সপেরিয়েন্স না কেন, আমি তো কখনো ভার্সিটিতে পড়ি নাই, মাদ্রাসার স্টুডেন্ট। এই কারণে অনেক সময় এই মাদ্রাসার কারণেও অবজ্ঞামূলক অনেক কথা শুনতে হয়, নেগলিজেন্সি পেতে হয়, কিন্তু আসলে মানুষকে তো বোঝানো যায় না, জ্ঞান তো আসলে কখনো ভার্সিটিতে লুকায় থাকে না, জাতীয় ভার্সিটিতেও লুকায় থাকে না। আসলে জ্ঞান তো এইটা তো যারা জ্ঞানী তারা বুঝে যে আসলে জ্ঞানের উৎসটা কোথায়। এই জন্য আসলে ভার্সিটিতে পড়ি নাই, বা এখনও যেহেতু এমনিতে ইএলটি বা অ্যাপ্লাইড যেগুলো ভার্সিটি থেকে করা হয় বা করি, ওগুলোর পরিচয় দেওয়াও আসলে ঠিক না, যে ভার্সিটিতে আগে পড়ে নাই পরে ইএলটি করে এখন সবাই ওগুলো লিখে, ওগুলো করার পরেও কিন্তু আসলে ওগুলো ওই ডেজিগনেশনগুলো আসলে ইউজ করতেও ভাল লাগে না। তো তারপরেও দোয়া করেন আমার এই খেদমত যেন অব্যাহত থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা ভার্ব ইউজ নিয়ে কথা বলবো আপনাদের, কগনেট ভার্ব। আচ্ছা, এই যে কগনেট ভার্বটার আসলে মূল বিষয়টা শুনেন। কগনেট ভার্বটা কিন্তু পিওরলি ইনট্রানজিটিভ, এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব না, কিন্তু এটাকে জোর করে ট্রানজিটিভ হয় কখন সেটা শুনেন। আপনি মনে করেন স্লিপ যদি আপনি বলেন, আপনাকে যদি বলা হয় বলেন তো স্লিপটা কোন ভার্ব, তা স্লিপটা কোন ভার্ব আপনি কিন্তু বলবেন স্লিপ ইট, ইহা ঘুমাও, অর্থ তো আসে না, তাহলে স্লিপটা অবশ্যই ইনট্রানজিটিভ। স্লিপ ইনট্রানজিটিভ, এটা ঠিক আছে, কিন্তু এই ভার্বগুলোকে, ইনট্রানজিটিভ ভার্বগুলোকে ওই ভার্বের অবজেক্ট যখন, আমি অবশ্যই সংজ্ঞাটা দেই, দ্য ভার্ব হুইচ টেকস অ্যান অবজেক্ট ক্রিয়েটেড ফ্রম দ্য ভার্ব ইটসেলফ, যে ভার্ব একটা অবজেক্ট নেয় কিন্তু সে অবজেক্টটা ভার্ব থেকেই ক্রিয়েটেড, ভার্ব থেকেই তৈরি, এই ভার্বগুলোর নাম হচ্ছে কি
কগনেট ভার্ব। আপনি স্লিপ এমনিতে ইন্ট্রানজিটিভ ভার্ব, নো ডাউট, কিন্তু আপনি যখন বলবেন যে আই স্লিপড, আই স্লিপড আ সাউন্ড স্লিপ। আচ্ছা, তখন আপনি আবার এই অবজেক্ট একটা আনলেন কি স্লিপ, এই স্লিপ থেকেই আনলেন, তখন এই ভার্বটাকে আপনি বলতে হবে কগনেট। তাহলে যেই কগনেট যখন বলবেন, কগনেট কিন্তু আবার ট্রানজিটিভ হয়ে গেল। ট্রানজিটিভ হয়ে গেল কেন? যেহেতু আপনি কি নিলেন, এখন কিন্তু আপনি একটা অবজেক্ট নিলেন। আবার দেখেন, শি স্যাং এ সং, তাহলে শি স্যাং এ সং। আপনি দেখেন এখানে যে ভার্বগুলো আপনি সিং এমনিতে যদি বলেন যে সিংটা কোন ভার্ব, তো সিংটা তো এমনি ইন্ট্রানজিটিভ ভার্ব। শি সিং নাইসলি, শি সিং লাউডলি, যেটাই বলেন, তাহলে সিং থেকে ইন্ট্রানজিটিভ, কিন্তু আপনি একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করলেন এই সিং থেকেই। তাহলে যে ইন্ট্রানজিটিভ ভার্বটা ওই ভার্বের ওয়ার্ড দিয়ে কি থাকে, একটা অবজেক্ট রিসিভ করে বা একটা অবজেক্ট নেয়, তখন এই ভার্বটাকে আমরা বলবো ট্রানজিটিভের অন্তর্ভুক্ত হবে তখন, এবং তখন এই ভার্বটাকে আমরা বলবো কগনেট। এরকম অসংখ্য, যে আই লিভড আ সিম্পল লাইফ, তাহলে আই লিভড আ সিম্পল লাইফ, তাহলে এই লাইফ এবং লিভ, দেখেন এই লিভের নাউন ফর্ম কিন্তু কি, লাইফ। তাহলে আই লিভড আ সিম্পল লাইফ। এমনিতে যদি আপনাকে বলা হয় যে ভাই আপনি বলেন তো লিভটা কোন ভার্ব, তা লিভটা ইন্ট্রানজিটিভ ভার্ব, কিন্তু ওইটারই যখন আবার কি নেয়, আর একটা অবজেক্ট নেয় ওই ভার্বের ওয়ার্ড থেকেই, তখন এই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ এবং কগনেট। তাহলে কগনেট ভার্ব হওয়ার শর্ত হলো দা ভার্ব হুইচ টেকস অ্যান অবজেক্ট, যে ভার্বটা একটা অবজেক্ট নিবে, কিন্তু সেই অবজেক্টটা ক্রিয়েটেড ফ্রম দ্য ভার্ব ইটসেলফ। এই অবজেক্টটা ক্রিয়েট হবে কোথা থেকে, এই ভার্বটা থেকেই যখন এই অবজেক্টটা ক্রিয়েট হবে, তখন ওই ভার্বটাকে বলা হয় কি ভার্ব, কগনেট ভার্ব। তাহলে কগনেট ভার্ব, সি ফাউট এ গুড ফাইট, বা উই ফাউট এ গুড ফাইট, ফাইট, তাহলে ফাউট আপনি নিলেন, তারপরে কি ফাইট আসলো, তাহলে ফাউটটা কোন ভার্ব হবে, তাহলে ফাইটটা হবে হি র্যান এ রেস, র্যানের নাউন ফর্ম কি, রেস, তাহলে র্যান এ রেস, তাহলে র্যানটা কগনেট, তার কারণটা র্যান থেকেই কি আসছে, রেস আসছে। তাহলে যে ভার্বের ওয়ার্ড থেকেই অবজেক্ট, ওই ভার্বের ওয়ার্ড থেকেই এটাকে বাংলা বলা হয় মনে হয় খুব সম্ভব সমজ ধাতু ক্রিয়া বলা হয়। তো সমজ ধাতু ক্রিয়া আসলে অনেক ইংরেজি আছে যেগুলোর বাংলা না জানাই ভালো, বাংলা জানলে আরো বেশি জটিল মনে হয়। ইংরেজির এই গ্রামেটিক্যাল টপিকের বাংলা জানাটা আসলে খুব জরুরি না। তো আমার খুব বিশ্বাস যে আমি আপনাদের মোটামুটি আজকে যেটা হলো নন ফাইনাইট, আজকে হলো কগনেট, আজকে হলো ফ্যাক্টিটিভ, আজকে হলো ডাইট্রানজিটিভ, আজকে হলো লিঙ্কিং, গতদিন 7টা, আজকে 5টা, 12-13টা ভার্ব কিন্তু হয়ে গেছে। আসলে ভার্বগুলো আমি চাচ্ছিলাম যে 2 দিনে শেষ করতে, এটা আসলে 2 দিনে শেষ করা সম্ভব না। এমনিতে দ্রুত বলে গিয়ে আপনারা বুঝেন না বুঝেন এটার লেকচার নিয়ে তো লাভ নেই। আমার তো ইচ্ছা হলো যে টপিক পড়াবো ওই টপিকের জন্য একবারে খুঁটিনাটি সবগুলো বুঝেন, যেভাবেই প্রশ্ন আসুক যেন আনসার করতে পারেন। তো সেভাবে আসলে ভার্ব শেষ করা সম্ভব হলো না। বাকি ভার্বগুলো আমরা সময় মতো, যেহেতু আমি আগে একটা, আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আবার যে আমাকে এমনিতে উৎসাহিত করার জন্য আপনারা 3-4টা আমার সাথে থাকার জন্য জাস্ট ইংলিশ সস গ্রুপে মেম্বার হয়ে থাকবেন। সস ইংলিশ পার্ক যে পেজটা আছে ওখানে লাইক দিবেন, সস ইংলিশ পার্ক, এই সস ইংলিশ পার্ক যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করলে আপনার এই লাভ যে আপনি আমার এই লেকচারগুলো, বা যে লেকচার হয়তো আপনি এখানে শোনার সুযোগ পাচ্ছেন না, কিন্তু ওখানে ঘরে শুয়ে বসে যখন ভাল লাগে না, যখন ঘুম ধরে না, তখনও তো আপনি ফোন দেখে করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকি যেন, ক্লাস কন্টিনিউ করতে পারি যেন। আসসালামু আলাইকুম।